দেখে নিন এক নজরে আজকের হেডলাইনগুলি। পরীক্ষায় পাশ করেছি, চাকরি তো চাইবই, টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুমধুমার সল্টলেক করুণাময়ী চত্বর। থানার লকআপে বেধড়ক মারধরের অভিযোগ ডোমকলের সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ক্ষমতা এলেই ব্যবস্থা নেব, 3 নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি রাহুলের। অনির্দিষ্টকালের জন্য স্থগিত এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়া, নোটিশ জারি স্বাস্থ্য দপ্তরে। শ্বশুরকে বাবা বানিয়ে এদেশের নাগরিক, বনগাঁর পঞ্চায়েত কর্মী বাংলাদেশ অনুপ্রবেশকারী। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের, নদিয়া থেকে কলকাতায় পাচারের পথে গ্রেপ্তার 2। দুবেলা খেতে দেওয়া নিয়ে সমস্যা, মেরে মায়ের মুখ ফাটিয়ে দিল ছেলে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। দ্রুত নিয়োগের দাবিতে রাজপথে 2022 সালের টেট উত্তীর্ণরা মঙ্গলবার তাদের অভিযান ঘিরে তুলকালাম বাঁধে সল্টলেকের করুণাময়ী চত্বরে। মিছিল শুরু হতেই ধরপাকড় করতে থাকে পুলিশ। অভিযোগ, চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। এক চাকরি প্রার্থীর কথায়, আমরাই একদিন সমাজ করব, অথচ পুলিশ আমাদের সঙ্গে কি করছে দেখুন। অসহায় বেকারত্বের জ্বালায় যারা জ্বলছেন তাদের উপর পুলিশ অত্যাচার করছে, আমাদের কোমর ভাঙছে, অথচ অনুব্রত মণ্ডলীরা পুলিশকে গালাগালি করেও বহাল তবিয়াতে ঘুরে বেড়ান। বেনিয়ম দুর্নীতির অভিযোগে জর্জরিত প্রাথমিক শিক্ষা পর্ষদ দীর্ঘদিন প্রাথমিক টেট নিতে পারেনি। 5 বছর ধরে 2022 সালের 11 ডিসেম্বর প্রাইমারি টেট হয়। পরীক্ষা দিয়েছিল লক্ষাধিক প্রার্থী, পরীক্ষার ফলও প্রকাশ হয়, কিন্তু অভিযোগ, ফল প্রকাশের পরে এখনো ইন্টারভিউয়ের নোটিশ দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরি প্রার্থীদের প্রশ্ন, 3 বছর ধরে কেন ইন্টারভিউয়ের নোটিশ দিতে পারলো না রাজ্য সরকার? আজই ইন্টারভিউয়ের নোটিশ দিতে হবে। এই দাবিতে 2022 সালের টেট উত্তীর্ণরা মঙ্গলবার পর্ষদ অভিযানের ডাক দেন। করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে জমায়েত করে সেখান থেকে মিছিল এগোনোর কথা ছিল, কিন্তু মিছিল শুরু হতেই পুলিশ তা আটকে দেয়। শুরু হয় ধস্তাধস্তি। চাকরি প্রার্থীদের বক্তব্য, তাদের পিঠ দেওয়ালে ঠেকেছে, তারা এখন জীবন্ত লাশ। এরপরেই দেখা যায় চাকরি প্রার্থীদের টেনে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যান এবং বাসে। চিৎকার করে চাকরি প্রার্থীরা জানতে চান, আমাদের দোষ কোথায়? আমরা পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, এখন তো চাকরি চাইবই। স্লোগান ওঠে, পুলিশ তোমায় ধিক্কার। রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ী চত্বর। আজ পর্ষদ সদর্থক ভূমিকা না নিলে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ফের নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কার্যত হুঁশিয়ারি সুরে রাহুলের স্পষ্ট দাবি, যদি ভোট চুরি প্রমাণিত হয় তবে ইন্ডিয়া জোট ক্ষমতা এলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং আরও 2 নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিহারের গয়ায় এক জনসভায় যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী। সেখান থেকেই কমিশনকে তোপ দেগে তিনি জানান, নির্বাচন কমিশনের ভোট চুরি ধরা পড়ার পরেও কমিশন তাকে হলফনামা দাখিল করতে বলছে। এরপরে তিনি জোর দিয়ে বলেন যে ভোট চুরি ভারত মাতার আত্মার উপর আক্রমণ। রাহুলের কথায়, আজ আমাকে হলফনামা দিতে বলা হয়েছে, কিন্তু আমি বলতে চাই যে এরপর পুরো দেশ নির্বাচন কমিশনকে হলফনামা দিতে বলবে। কিছুটা সময় দিন, আমরা প্রতিটি বিধানসভা এবং লোকসভা আসনে কমিশনের ভোট চুরি ধরব এবং জনগণের সামনে তা তুলে ধরব। এরপরেই কংগ্রেস সাংসদ বলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন একটি বিশেষ প্যাকেজের কথা বলেনি, তেমনি নির্বাচন কমিশন বিহারের জন্য এসআইআর এর নামে একটি বিশেষ প্যাকেজ এনেছে, যার অর্থ ভোট চুরির এক নতুন রূপ। সোমবারের সভা থেকে রাহুল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সন্ধু এবং বিবেক যোশীর ওপর সরাসরি আক্রমণ শানান। তিনি বলেন, এই 3 নির্বাচন কমিশনারকে আমি বলতে চাই যে আজ মোদীজির সরকার আছে বলেই বিজেপির হয়ে কাজ করছে, কিন্তু একদিন আসবে যখন বিহার এবং দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার হবে, তখন আপনাদের 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা গোটা দেশ থেকে ভোট চুরি করেছেন। স্বাস্থ্য দপ্তরের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে ডেন্টাল সহ এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওবিসি সংক্রান্ত মামলার জটিলতার কারণে এমন সিদ্ধান্ত। ফলে পরবর্তী বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ পড়ুয়াদের ভবিষ্যৎ। সপ্তাহ দেড়েক আগে এমবিবিএস এবং বিডিএস অর্থাৎ ডেন্টালের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় রবিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দাখিলের কাজ রাতে মিটে গিয়েছিল। তারই ভিত্তিতে বুধবার ফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে ওই বিজ্ঞপ্তি দেওয়ায় পড়ুয়াদের একাংশ রাজ্যের বাইরে পাড়ি দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠনের রাজ্য মেডিকেল ইউনিটের আহ্বায়ক সামস মুসাফির। তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর আইনি জটিলতার অজুহাত দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই উচিত নয়। ডাক্তারি বা চিকিৎসা বিজ্ঞানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা মানে পড়ুয়াদের পঠন পাঠনের সময় সংকুচিত করা। এর প্রভাবে ভবিষ্যতে শুধু ডাক্তারি শিক্ষার উপরেই নয়,
সমগ্র স্বাস্থ্য পরিষেবার উপরেও পড়বে, ফলে চিকিৎসা পরিষেবাও ব্যাহত হতে পারে। তাই আইনি জটিলতা কাটিয়ে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, না হলে আমরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বাংলাদেশের অনুপ্রবেশকারী এদেশের পঞ্চায়েত কর্মী, তিনি আবার শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছেন। বাংলা এসআইআর আবহেই ভয়ঙ্কর অভিযোগ। ঘটনাটি বনগাঁর পাট শিমুয়ালিতে। জানা গিয়েছে পাট শিমুলিয়া 249 নম্বর বুথে ভোটার তালিকায় সাহিদ মন্ডলের বাবার নাম ওহিদুল মন্ডল। আবার এদিকে সাহিদের স্ত্রী সাবানা মন্ডলের বাবার নামও ওহিদুল মন্ডল। বিজেপির অভিযোগ, সাহিদ বাংলাদেশ থেকে এসে সাবানাকে বিয়ে করে, সাবানার বাবা ওহিদুলকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেন। বনগাঁর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বাগদার বিজেপি মন্ডল সভাপতি সুমন মন্ডল। তিনি বলেন, শ্বশুরকে বাবা বানিয়ে সাহিদ বর্তমানে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঠিকা কর্মী হিসাবেও কাজ করেছেন। আসলে সাহিদের বাবা বাংলাদেশের বাসিন্দা, তিনি এদেশে এসেছেন সবে 3 থেকে 4 বছর হয়েছে। এর মধ্যে ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে। বাংলাদেশের কোভিড কার্ড আমাদের কাছে আছে, এটি সংবাদ মাধ্যমের সামনেও দেখান তিনি। এটাই প্রমাণ দেয় সাহিদ বাংলাদেশি। যদি অভিযুক্ত সাহিদের দাবি, আমি ভারতীয় অবিবাহিত, আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই এখানে রয়েছে, এখানকারই বাসিন্দা, আমরা এখানকারের কোভিড কার্ডও রয়েছে, সেটা আমি অনলাইন থেকে বার করেও দিতে পারি। শ্বশুরকে বাবা বানানোর বিষয়ে তিনি বলেন, মিথ্যা অভিযোগ, আমি অবিবাহিত। পঞ্চায়েত প্রধান কমরুন নাহার মন্ডল বলেন, সাহিদের বৈধ কাগজপত্র রয়েছে, এখানে কাজও করে। বিজেপি যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, তবু আমরা খোঁজ নিয়ে দেখব। নজরদারি চালিয়ে বড় সাফল্য কলকাতা পুলিশের। নদিয়ার পলাশী থেকে কলকাতায় মাদক পাচার করতে গিয়ে গ্রেপ্তার 2। ধৃতদের কাছ থেকে 707 গ্রাম মাদক উদ্ধার হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, একটি বাইকে চেপে মাদক নিয়ে নদিয়া থেকে কলকাতায় এসেছিল অভিযুক্তরা। গোপন সূত্রের ভিত্তিতে অবৈধ মাদক কারবার রুখে দেওয়ার লক্ষ্যে পুলিশের মাদক পাচার বিরোধী দল, গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং কর্মীরা কলকাতার বিভিন্ন অংশে নজরদারি চালান। সোমবার এসএসকেএম হাসপাতাল পোস্ট অফিসের সামনে দুজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম শুভঙ্কর পাজা, বয়স 35, এবং 20 বছরের সৌরভ প্রধান। দুজনেরই বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায়। তাদের কাছ থেকে 760 গ্রাম ধূসর রঙের গুঁড়ো উদ্ধার করা হয়েছে, যা আদতে হিরোইন বলে মনে করছে তদন্তকারীরা। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ধরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, নগদ 1530 টাকা এবং একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। নার্কোটিক সেল এবং গোয়েন্দা দলের এসআই দেবাশিস বর্মনের লিখিত অভিযোগের ভিত্তিতে হেস্টিংস থানায় মাদক বিরোধী আইনের আওতায় মামলা করেছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের মঙ্গলবার নগর দায়রা আদালতে পেশ করা হবে। পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে। বারুইপুরে বৃদ্ধা মাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। সেই সঙ্গে শাশুড়িকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে বৌমার বিরুদ্ধেও। বারুইপুর থানার ইন্দ্রপালা এলাকার ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম বিমলা দে। বিমলার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার বড় ছেলে স্বপন দে এবং বৌমা তার উপর অত্যাচার চালিয়ে আসছেন। ছেলে তাকে ঠিক মতন খেতেও দেন না, উল্টে নানানভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। এর আগে বিষয়টি নিয়ে পাড়ায় সালিশি সভাও বসেছিল, কিন্তু কোনো কিছুতেই ছেলের অত্যাচার থেকে মুক্তি মেলেনি বলে বৃদ্ধার দাবি। সোমবার বিষয়টি চরমে পৌঁছয়। সামান্য বিষয়কে কেন্দ্র করে ছেলে এবং বৌমা মিলে তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গুণধর ছেলে স্বপন দে ঘুষি মেরে মায়ের বুক ফাটিয়ে দেয় বলে অভিযোগ। বৃদ্ধার ছোট ছেলে বৃদ্ধাকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। মঙ্গলবার বিষয়টি নিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ তদন্ত শুরু করেছে। বৃদ্ধার বক্তব্য, ছেলেকে এত কষ্ট করে বড় করেছি, কখনো ভাবিনি বড় হয়ে এমনটা হবে। যত্ন করা তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না ঠিক করে। পাড়ার লোক অনেক বুঝিয়েছে, কিছুই হয়নি। এদিকে ডোমকল থানার লকআপে এক বন্দীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক সাব ইন্সপেক্টর এবং এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সূত্রের খবর, পাট চুরির অভিযোগে জলঙ্গি থানা এলাকার নওদাপাড়া গ্রামের বাসিন্দা সারওয়ার আনসারিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। থানার লকআপে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পাট চুরি করে পালানোর সময় ডোমকল থানার ধুলাউড়ি পঞ্চায়েতের গোকুলচক এলাকার বাসিন্দারা সারওয়ার এবং তার সঙ্গে ফিরোজ শেখকে ধরে ফেলে। তারা ওই দুজনের মারুতি ভ্যানের মধ্যে চুরি করা পাট মজুত রয়েছে দেখতে পান। অভিযুক্তদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ, থানায় নিয়ে গিয়ে ডোমকল থানার সাব ইন্সপেক্টর সুজয় সরকার লকআপের মধ্যে কাঠের রুল দিয়ে বেধড়ক মারধর করেন সারওয়ারকে। মারতে মারতে একটি রুল ভেঙে যাওয়ার পরে নতুন রুল নিয়ে এসে মারধর করেন ওই পুলিশ আধিকারিক। সে সময় ওখানে উপস্থিত ছিলেন বাবু নামে এক সিভিক ভলান্টিয়ার। তিনিও রুল নিয়ে চড়াও হন সারওয়ারের উপর। সূত্রের খবর, রাতভর মারধরের পরে সোমবার রাতে সারওয়ারকে ডোমকল মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তখনই জানা যায় মারধরের ঘটনা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারওয়ার জানান,
পুলিশের মারে তিনি গুরুতর জখম হন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, যদিও এই সময় অনলাইন তার সত্যতা যাচাই করেনি। সার্ভারের বা পায়ে হাঁটু ফুলে গেছে, রয়েছে কালশিটে দাগও, ঠিকমতো দাঁড়াতেও পারছেন না তিনি। যদিও পুলিশের তরফে এই মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রশপ্রীত সিং জানান, মারধরের অভিযোগ মিথ্যে। অভিযুক্তদের ধরার পর গ্রামবাসীরাই তাদের মারধর করেছেন। মারধরের ঘটনায় দুজন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার। প্রসঙ্গত 5 মাস আগেও ডোমকল থানারই অন্য এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল। ওই অফিসারকে ছুটিতে পাঠানো হয়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। তারপরে ফের মারধরের অভিযোগ উঠল। সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষ জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ কেলেঙ্কারি মামলায় জামিন পার্থর। শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইডির যে মামলা, আগেই তাতে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সোমবার সিবিআই এর মামলায় জামিন পেলেন তিনি। যদিও শারীরিক অসুস্থতার কারণে এখন তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শর্ত সাপেক্ষে জামিন পান নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহা। তবে গ্রুপ জি নিয়োগ সংক্রান্ত মামলা এখনো আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে বিচারাধীন। ফলে সেই মামলায় জামিন না হলে পার্থর জেলমুক্তি সম্ভব নয় বলেই মত আইনজীবী মহলের। অন্যদিকে আইনজীবীদের অন্য একটি অংশের মতে, সুপ্রিম কোর্টে যখন তিনি শর্তহীন জামিন পেয়েছেন, সেক্ষেত্রে আশা করাই যায় সুপ্রিম নির্দেশকে হাতিয়ার করে সিবিআই স্পেশাল কোর্টে পার্থর গ্রুপ ডি মামলার জামিনের আবেদন বাড়তে সুযোগ দিতে পারে। পার্থর আইনজীবীদের মতে তার জেল মুক্তির সম্ভাবনা এবার জোরালো হলো। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দ্রেস এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর ডিভিশন বেঞ্চে এদিন পার্থর জামিন মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু করতে হবে। এইমাত্র যা শুনলেন সেটার রেশ কাটার আগেই হাজির আরও একটা খবর, যেটা নিয়ে ইতিমধ্যে শুরু তোলপাড়। 22 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই সূত্র মারফত খবর। ওই দিন দমদম মেট্রো প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রেলমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকার খবর ইতিমধ্যেই জল্পনা শুরু করেছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের কথায় এসআইআর আবহে বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, ভিন রাজ্যে কাজে গিয়ে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থার শিকার হচ্ছেন, যেভাবে তাদের পুশব্যাক করার চেষ্টা চলছে, সেই সবেরই প্রতিবাদে মুখ্যমন্ত্রী ওই মঞ্চে না থাকতে পারেন। এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে রাজনৈতিক লড়াই শুরু করেছে তৃণমূল, সংসদেও ঝড় তুলেছে। এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহল সূত্রে আরও একটি বিষয় সামনে আসছে। এর আগে সরকারি একটি অনুষ্ঠানে নজরুল মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে, কিন্তু সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের আচরণ মুখ্যমন্ত্রীর প্রতি সন্তোষজনক ছিল না। মঞ্চে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলা এবং বাঙালি অস্মিতা রক্ষার যে লড়াই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করবেন না বলেই মত সূত্র মারফত। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.